যে সংশয়ের কথা মনে হলো। না মলি, তোরই টাকা অপ্রয়োজনীয় কাজে খরচ করলে চলবে না। জীবনের সময় খারাপ, অযথা টাকা নষ্ট না করে উপযুক্ত কাজে লাগিয়ে রাখ। নিজেই নিজেকে উপদেশ দিল। এরপর টাকা পার্স রেখে সোজা পথে বিরতিহীন কদম ফেলে হাঁটা ধরল। নিজেই নিজেকে উপদেশ দিল। এরপর টাকা পার্সে রেখে সোজা পথে বিরতিহীন কদম ফেলে হাঁটা ধরল। বাসায় ফিরে আজ নিজের হাতে রান্না বান্না করলো। এটাই তার পার্টি। বাবাকে খাওয়ালো, হৃদয়ের সাথে খেলা করলো, সবকিছু সম্পাদন করলো মনের আনন্দে। আজ কাঁথার সেলাই বিরতি রেখেছে। পরদিন আবার কাঁথা নিয়ে ও বাড়িতে এলো। বাগান দেখাশোনা, ফাইমা আন্টির সাথে গল্প স্বল্প, ফাঁকে ফাঁকে জিয়ানের সাথে খেলা, সব মিলিয়ে ভালোই কাটছে সময়। এর 3 দিনের মাথায় সকালে মলি 10 টাকার বাদাম কিনে খেতে খেতে এ বাড়িতে এলো। গেট দিয়ে ঢোকার সময় দেখলো গাড়ি বের হচ্ছে, তাই মলি বাইরে দাঁড়িয়ে রইল। ফারদিন গাড়ি চালাচ্ছি। জিয়ান মলিকে দেখে হাত নাড়িয়ে টাটা জানালো। বাবার সাথে স্কুলে যাচ্ছে জিয়ান। ওপাশে মনে হয় তার দাদাও আছে। মলিও হেসে জিয়ানকে টাটা জানালো। গাড়ি বের হতেই সে গেটের ভেতর প্রবেশ করলো। গুনগুন করে কান ধরেছে আর বাদামে খোসা ছাড়াতে ছাড়াতে বাড়ি বরাবর যাচ্ছে। বাদাম মুখে দিয়ে সামনে তাকাতেই তার কদম স্থির হয়ে গেল। চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। গুনগুন সহ মুখের নাড়াচাড়াও বন্ধ। ফরাদ মেন দরজায় হেলান দিয়ে হাত ভাঁজ করে এক পায়ের ওপর অন্য পা রেখে দাঁড়িয়ে আছে। মলির দিকে তাকিয়ে আছে পলকহীন, ঠোঁটের কোণে দুষ্টামির হাসি। মলি তো এদিকে দম বন্ধ হয়ে যাবার পালা। হায় আল্লাহ, বেটা গেছে 4 দিনও হয়নি, আবার বাড়িতে ফিরে এলো। কাজ নাই নাকি? আন্টি তো বলেছিল মাসখানেকও চলে যায়, আসে না বাড়িতে। কিন্তু আমি তো দেখছি দিনও যায় না হাজির হয়ে যায়। কি করি এখন? আগে জানলে তো ছুটি নিয়ে নিতাম। আল্লাহ রহম করো। মলি কি করবে বুঝতে পারছে না। বাগানের দিকে যাবে। সেখানে গেলেও যদি ফরহাদ সেখানে চলে যায় আর কিছু বলে, তখন তো মলি কিছু বলার ক্ষমতাও নেই, কেননা বাগান ফরহাদের। সুতরাং সে যখন ইচ্ছে যেতে পারে সেখানে। এদিকে তো বাড়িতেও ঢোকার সাহস পাচ্ছে না। হিরের মতো দাঁড়িয়ে আছে দরজার সামনে, মনে হচ্ছে শুটিং করছে। এটিকে মানুষ না মূর্তি ভাবতে এখনো মলির মাথায় হোঁচট খাচ্ছে। ফরহাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে হাসি নিয়ে। না আছে কোনো শব্দ, আর না আছে নড়াচড়া, আর না আছে মলির কোনো রাস্তা। দেখতে খারাপ লাগছে না, কিন্তু ভয়ঙ্কর লোক। মলির কাছে এমন একটাই রাস্তা ফাঁকা আছে, সেটা গেট দিয়ে সোজা বেরিয়ে যাও। বের হওয়ার জন্যই মলি ঘুরে দাঁড়ালো। তারপর আবার ভাবলো এসেছে কাজ করে উপার্জন করতে, এখন কাজ না করে চলে গেলে বেতন পাবে কিভাবে। না মলি, তোর কাজ তুই করে যা। এই বেটাকে ভয় পাচ্ছিস তুই? না, তুই তো ভীতু না। এই বেটা কি করবে? কিছু বললে ডিরেক্ট লুচু নামে সিল মেরে দিবি আর ইচ্ছে মতো বকে দিবি। কোনো ভয় না, ভয়কে জয় করো বাছা। নিজে নিজেকে সাহস দিয়ে আবার বাড়ির দিকে কদম ফেলো। চাইছে এক দৌড়ে ভিতরে প্রবেশ করতে, কিন্তু পা তো সেকেন্ডের কাটার মতো তাল মিলাচ্ছে। এত সাহস জোগানোর পরও ভয়ে ভয়ে মলি কদম ফেলছে আর বারবার ফরাতের দিকে তাকাচ্ছে। দরজার কাছে এসে খুব জোরে ডাকলো, ফাহিমা আন্টি। ফাইমা তাড়াহুড়ো করে দরজার সামনে এলো। এতক্ষণে ফরাদ পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলার অভিনয় করছে। মলি তা দেখে চরম অবাক হয়ে আছে। কত বড় ড্রামাবাজ! ফাইমা এসে বলল, কি হয়েছে মলি? চিৎকার করলি কেন? হ্যাঁ, না কিছু না তো, ডেকে দেখলাম আপনি পানিতে আছেন কিনা। তাই বলে এভাবে চিৎকার করবি? আমি তো ভয় পেয়ে গেছি ফাজিল মেয়ে। ফরাদ এখনো এখানেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মলি ফাহিমার কথাই হেসে ভেতরে প্রবেশ করার সময় ফরাদের পায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। ফাহিমা বলল, আরে আস্তে। দরজার পাশে কি জায়গার অভাব পড়েছে? আমার পায়ের উপর দিয়ে যেতে হবে? যেন কপালের নিচে চোখ নেই, চত্ব সব। ঠিকই তো, এদিকে তো আরো জায়গা ছিল। ফরাদের পায়ে কেন হোঁচট খেলো? মলি নিজের মাথায় থাপ্পড় দিতে কেউ দিল না। ফরাদ আবার ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেল। মলি মনে মনে বকে ফাহিমার সাথে গেল। ফাহিমাকে বলল, আন্টি ছোট সাহেব কি বাগানে পানি দিয়েছে আজ? জানি না তো, আমি যাইনি সেখানে। দেয়নি মনে হয়। কাল রাত 2টার দিকে বাসায় ফিরেছে, তাই ঘুম থেকেই দেরিতে উঠেছে। ও আচ্ছা। আন্টি আপনি কি বাইরে যাবেন এখন? কেন? না, এমনি হাঁটতে। না, আমি তো দুপুরে রান্না বসিয়েছি। আচ্ছা, জেরিন ম্যাডাম বাসায় নেই? আছে। আচ্ছা আমি যাই, পানি দিয়ে আসি। যা। মলি কাঁথার ব্যাগ ঘরে রেখে বেরিয়ে এলো বাগানে পানি দেওয়ার জন্য।
ফর তো এখন বাইরে গেছে। এই ফাঁকে পানি দেওয়া শেষ করে নেওয়া যাক। মলি বাগানে এলো এবং দ্রুত কাজ চালাতে লাগলো। পাতাসহ যা ময়লা পড়েছে তাড়াহুড়ো করে সবটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললো। পানি পাইপ নিয়ে পানি দেওয়া মাত্রই শুরু করেছে। এমন সময় দেখলো প্যান্ট ফোল্ড করে ফরহাদ বাগানে ঢুকছে। তার দিকে এগিয়ে আসছে। মলির ভিতরে ধূপপোকানি বেরিয়ে যাচ্ছে। ফরহাদ তার কাছে এসে হাত ধোলো। স্পর্শ পেয়ে মলি সর্বাঙ্গ কেঁপে উঠল। ফরহাদ মৃদু স্বরে বলল, ডাকো তোমার ফাহিমা আন্টিকে। আর না হয় ওদিকে দারোয়ান আছে, তাকেই ডাকো। কেউ তো তোমাকে এখন বাঁচাবে। কি হলো, ডাকো। মলি চুপচাপ আছে, তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। ফরহাদ তার হাত থেকে পানির পাইপ নিয়ে নিজে ছেড়ে দিল মলির হাত আর বলল, আমি যতক্ষণ পানি দেবো চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে আর দেখবে। পালানোর চেষ্টা করেছো তো বাগানেই রাত দিন কাটানোর ব্যবস্থা করো। মলি তার কথা মতো এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফরহাদ পানি দিচ্ছে আর মলি মনে মনে বকে যাচ্ছে। ছোট সাহেবের বাচ্চা, তোরে তো এই কাদার মধ্যে চুবানি খাওয়ানোর ইচ্ছে করতেছে। বাগানটা আমার না বলে শুধু বেঁচে গেলি। কি ভাবছো আমি বোবা? তুই বলে যাবি আর আমি শুনবো? তোর কথাই সব হবে? তোর চাকরানি আমি? হ্যাঁ, আমাকে এত ভয় দেখাস কেন? এত থ্রেট দিস কেন? তোর বাগানে কাজ করি বলে যা তা ব্যবহার করবি? দূর মরা, মুখ থেকে কথা বের হয় না কেন আমার? বলছি তো ঠিকই, কিন্তু ওই ব্যাটার কান পর্যন্ত যায় না কেন শব্দ? নিজের উপর বিরক্ত হয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। মুখের এমন ভঙ্গি দেখে পানি দেওয়া শেষ হলে ফরহাদ মলির মুখের দিকে পাইপ ধরে আবার সরিয়ে নিজের পা ধুতে লাগলো। মুখে পানি দেওয়ায় মলি তো রেগে আগুন, কিন্তু কিছু করতে পারছে না। কেনই ফরহাদের নিজের পা ধুয়ে ফরহাদ মলির হাতে পাইপ ধরিয়ে দিয়ে চলে এলো। মলির আগে ফুসতে ফুসতে হাত পা ধুয়ে বাড়ির দিকে যাচ্ছে আর ভেবে নিল এক মুহূর্ত নেই এখানে, এখনই আন্টির কাছে বলে অসুস্থতার বাহানা ধরে বাসায় ফিরে যাবে। বিকেলে আর আসবে না। প্রয়োজনে কল করে ফরহাদের খবর নিয়ে যতদিন ফরহাদ না যাচ্ছে ততদিন ছুটি কাটাবে। বেতন কাটলেই কাটুক, তবুও এটাই তার শেষ সিদ্ধান্ত। মলি খারাপ লাগছে এই ভঙ্গিমায় সে কিচেনের দিকে এলো। সে কিছু বলার আগে ফাহিমা দেখে বলল, কিরে মলি, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? অসুস্থ নাকি? না। জবাব দিয়ে নিজেই জিভ কামড়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ কি ভেবে এলো আর এখন কি জবাব দিল? অবশ্যই মুখ ফসকে সত্যটাই বেরিয়ে এলো। জবাব পাল্টানোর জন্য কিছু বলতে যাবে এমনই ফাহিমা বলল, ও আচ্ছা, একটা কাজ করতে পারবি? কি কাজ আন্টি? ফরহাদের রুমটা একটু ঝাড়ু দিয়ে মুছে দে। চলে আসবে জানলে তো কালকেই পরিষ্কার করিয়েই রাখতাম। এখন এসে খ্যাস খ্যাস করছে। বাড়িতে কাজের লোক রাখতে দেয় না। দেয় না যে কেন সেটা তো আমিই জানি। তাদের স্বভাব কেমন জানি না সেটা? কাউকে দেখতে পারে না, অহংকারে এক একজন পরিপূর্ণ। কিরে, দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ আন্টি, দিচ্ছি। কপাল। মলি বিরক্তি নিয়ে ঝাড়ু আর বালতি নিয়ে ফরহাদের রুমে এলো। এসে দেখলো ফরহাদ অন্য ঝাড়ু দিয়ে উপরের অংশ অর্থাৎ দেওয়াল ও কর্নার ঝাড়ু দিয়ে ফেলেছে। মলিকে দেখে বলল, এগিয়ে দিলাম কাজ, বাকিটা করো। মলি মনে মনে বলল। বাকিটাও করে দিলে কি হতো? ফরহাদ প্যান্ট আর তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। এই ফাঁকে দ্রুত কাজ শেষ করার জন্য মলি লেগে পড়ল। ঝাড়ু দিয়ে ঘর মোছা শুরু করলো। শেষ হওয়ার একটু আগে ফরহাদ গোসল সেরে বেরিয়ে এলো। শেষ হওয়া পর্যন্ত বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল। মলি তাড়াতাড়ি কাজ শেষ করে দাঁড়াতেই ফরহাদ বলল, বাথরুমে এসো। মলি চোখ বড় বড় করে তাকালো তার দিকে। সে আবার বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? বাথরুমে এসে আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও। ইচ্ছে করছে না, তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না। ঘর মোছার ময়লা পানির বালতি হাত থেকে থেতলে ফেলে বাথরুমে এলো। জামা কাপড় কেচে ধুয়ে দিল এবং বেরিয়ে আসার সময় ফরহাদ বাথরুমের দরজার পাশেই সামনে দাঁড়িয়ে পথ আটকে ধরল। মলি ভয়ে পিছিয়ে যাচ্ছে আর ফরহাদ সামনে এগিয়ে। একটু পিছিয়ে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ফরহাদ দুপাশে দেওয়ালে হাত রেখে একদম তার কাছে এসে দাঁড়িয়েছে। খালি গায়ে আছে সে, তার দৃষ্টি অন্যরকম। ফরহাদ পারলেও মলির চোখে চোখ রাখতে পারছে না। এত কাছে কোনো পুরুষের উপস্থিতি অনুভব করতে পেরে মলির শরীর কাঁপছে, ভেতরটা ধুকপুক করছে। ফরহাদ এক হাতে মলির খোপা আটকানোর কাঁটাটা খুলে চুলগুলো মুক্ত করে দিল। মলির হাত থেকে জামা কাপড় ফ্লোরে পড়ে গেছে। ছোট সাহেব। আমতা আমতা করে একটু শব্দ উচ্চারণ করার চেষ্টা করছিল, কিন্তু ফরহাদ ঠোঁটে আঙ্গুল দিয়ে বাধা দিল। শ্শ্, কিসের ছোট সাহেব? কে শিখিয়েছে এগুলো? কল মি ফরহাদ, ফরহাদ হোসেন। অ্যান্ড ডোন্ট ফিল নার্ভাস, বি ইজি।
মলির খুবই অস্বস্তি লাগছে। ফরাদ আরও এগিয়ে এসে তার কাছে গভীর অনুভূতি নিয়ে তার ঠান্ডা গাল মলির গালের সাথে আলতো করে স্পর্শ করল। শীতল স্পর্শে মলির সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। মলি আর ধৈর্য ধারণ করতে পারল না। অনেক চেষ্টা করে দাঁতে দাঁত চেপে একটু শব্দ উচ্চারণ করতে পারল। এসব ঠিক না ছোট সাহেব, এসব পাপ। কান্না জড়িত কণ্ঠ ভেসে এসেছে ফরাদের কানে। সে চোখ বন্ধ করে একটা ঢোক গেল, যার শব্দ মলির কান পর্যন্ত চলে এসেছে। ফরাদ সোজা হয়ে এক কদম পিছিয়ে মলির দিকে তাকিয়ে দেখল মলির চোখে ঝরছে অশ্রু। কপালে সূক্ষ্মবাজ ফেলে বলল, মলি, মলি চোখ মুছতে মুছতে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো। নিচে সে কাঁথার ব্যাগটা নিয়ে কিচেনের বাইরে থেকেই বলল, আন্টি, বাবার অবস্থা এখন বেশি ভালো না, আমি কয়েকদিন কাজে আসতে পারবো না। কথাটা বলে আর একটু অপেক্ষা করেনি, দ্রুত পায়ে বেরিয়ে গেল। ফাইমা কিচেন থেকে বেরিয়ে আর তাকে দেখতে পেল না। মেন দরজার কাছে সে দেখল দ্রুত পায়ে মলি গেট দিয়ে বেরিয়ে গেছে। এমনি শার্ট পরতে পরতে ফরাদ দোতলা থেকে নেমে এলো। ফাহিমাকে দেখে বলল, কি হয়েছে মা, এখানে দাঁড়িয়ে আছো কেন? মলি তার বাবার কথা বলে তাড়াহুড়া করে বেরিয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। হবে হয়তো কোনো দরকার, যাও তুমি। তুই কোথায় যাচ্ছিস? আসছি একটু। ফাইমা কিচেনের দিকে চলে গেল। আর ফরহাদ দ্রুত পায়ে গেটের বাইরে এসে দেখলো একটু দূরে মলি মাত্রই রিকশে উঠল। নিজের পাটা সজোরে মারল বাউন্ডারির দেওয়ালে। এটা কি করলো সে? মাথার চুল খামচে ধরে এলোমেলো করলো এবং আবার বাড়ির ভেতর চলে গেল। মলি রিকশা নিয়েছে আজ। রিকশা চলছে, তবু মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। ভেতরটা ফেটে যাচ্ছে তার। খুব জোরে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। তার সাথে কেন এমন হচ্ছে? সে তো এমন কিছু প্রত্যাশা করেনি। হয়তো ধনীদের স্বভাব এমন। তারা কি মেয়েদের সম্মান দিতে জানে না? তাদের সৌন্দর্যের ভেতরে এত ত্রুটি কেন? বাইরের দিক থেকে তো পরিপাটি, তাহলে ভেতরটা এমন কালো কেন? তারই ভুল হয়েছে। কেন এলো এখানে কাজ করতে? আগেই তো ভালো ছিল, উপার্জন কম হলেও তো নিজের সম্মানের উপর কেউ নজর দেয়নি। একা ঘরে বন্দি হয়ে অনেকক্ষণ কান্না করলো মলি। আর কখনো ও বাড়িতে কাজে যাবে না। সুযোগ বুঝে একদিন যাবে, কাউকে সাথে নিয়ে। আর ভাইমার সাথে কথা বলে যা পাওনা আছে নিয়ে আসবে। দুদিন হলো কাজে যায় না মলি। আজ শুক্রবার হয় মুহিত বাড়িতে। মুহিত বাজারে যাবে। মলি বাবার ঘরে বসে মুহিতকে ওষুধগুলো আনার জন্য দেখিয়ে দিচ্ছিল। হঠাৎ নীলিমা এসে বলল, এই শোনো, বাড়িতে পুলিশ আইছে। মুহিত আর মলি দুজনে আশ্চর্য হয়ে তাকালো। মুহিত বেরিয়ে গেল ঘর থেকে। পিছু পিছু মলিও বাইরে এসে দেখলো দুজন লোক এসেছে। তাদের মধ্যে একজন পুলিশ আর সাথে ফরহাদ। পুলিশকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও শতগুণে ফরহাদকে দেখে চমকে উঠেছে মলি। সে এখানে কিভাবে? আর বাড়ির ঠিকানাই বা জানে কিভাবে? মলির মা ও বেরিয়ে এসেছে বাইরে। মুহিত জিজ্ঞেস করলো, আপনারা আসামি ধরতে এসেছি। কিসের আসামি ধরতে এসেছেন? ধর্ষণের অপরাধে আপনাদের নামে মামলা দেওয়া হয়েছে। মানে? পুলিশের কথা শুনে সবাই চমকে উঠে মুহিতের দিকে তাকায়। তার পরিবারের সদস্যরা। তাদের বাড়িতে ছেলে একজনই, সেটা মুহিত। শেষ পর্যন্ত কি কোনো অঘটন ঘটিয়ে ফেলল তাদের ছেলে? মুহিত নিজেও ভয়ে আতঙ্কিত। কে তাকে এভাবে ফাঁসাতে চাইছে? পুলিশকে বলল, আপনি কি বলছেন এসব? স্যার, আপনার কোনো ভুল হয়েছে। আমার পোলা কোনোদিন এইসব কাম করতো না। আপনি ভুল বাড়িতে আইছেন। আমার কোনো ভুল হয়নি এবং আমি কোনো ভুল বাড়িতে আসিনি। আর আপনার ছেলে কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে আপনার মেয়ে মলি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে ধর্ষণ করেছে আপনার মেয়ে। আর সেই অপরাধে আপনাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হবে। পুলিশের মুখে এমন কথা শুনে যেন মলির মাথায় আকাশ ভেঙে পড়ল। আর বাকিরা সবাই হতবাক। একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে ধর্ষণ করতে পারে? মুহিত একটু ধমকে সুরি বলল, কি যাতা বলছেন এসব? কোনো যাতা বলছি না মিস্টার মোহিত। আপনার বোন ওনাকে ধর্ষণ করেছে আর উপযুক্ত শাস্তির স্বরূপ আপনাদের নামে মামলা দিয়েছে। আমরা আমাদের কাজ করতে বাধ্য। আপনাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। মলির মা আঁচলে মুখ লুকিয়ে শুরু করে দিল কানা। এমনিতে সংসারে নানান ঝামেলা, তারপর এসব কাণ্ড। মলি খুব দেরি ফরাদের সামনে এসে দাঁড়ালো। এসব কি ড্রামা শুরু করেছেন আমার পরিবারের কাছে? কি চাইছেন আপনি? আমার ইজ্জত। মানে? মানে আবার কি?
আমার ইজ্জত লুট করেছো, সেটা ফিরিয়ে দাও, আর না হলে সারা জীবন জেলের ঘানি টানো। ভাইয়া, আমি ওনাদের বাড়িতে বাগানে কাজ করি। জানতাম জানতাম আমি, যে কাজে যায় কোনো না কোনো অঘটন ঠিকই ঘটায় আসবে। শেষ করে দিল, সম্মান যা আছে সব শেষ করে দিল। নিজে তো মরেই, সাথে ঘরের লোকজন সব লইয়াই মরে। মলি চুপ করে দাঁড়িয়ে আছে। মুহিত ঠাস করে এক চর বসিয়ে দিয়ে বলল, আপনি আপনার বোনের গায়ে হাত তুলে অপরাধ আরো বাড়াচ্ছেন মিস্টার মোহিত। এর ফলে আপনার শাস্তি আরো বেশি হতে পারে। মলির মা এসে পুলিশ আর ফরাদের সামনে হাত জোর করে বলল, স্যার, আমাকে এত বড় শাস্তি দিয়েন না। গরিব লোক আমরা। আপনারা অন্য জরিমানা করেন, তাও সুদ কইরা দিমু। থানায় নিয়েন না। আচ্ছা, তাহলে ওনার সম্মান ফিরিয়ে দিন। এইটা কেমনে? মেয়েরা ধর্ষিত হলে তো আইনের আশ্রয় ছাড়া মীমাংসা করে ছেলেদের সাথে বিয়ে দিয়ে সম্মান ফিরিয়ে পায়। তাহলে ওনার ক্ষেত্রেও সেটাই হবে। আপনার মেয়েকে বিয়ে দিয়ে ওনার সম্মান ফিরিয়ে দেন, না হলে জেলে যেতে হবে আপনাদের। মুহিত কি বলবে বুঝতে পারছে না। আর মলি তো মুহিতের হাতে থাপ্পড় খেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। ফরহাদের আচরণ কিছুই বুঝতে পারছে না। কি চাইছে ফরহাদ? মলির মা বলল, এমন কলঙ্কিত মাইয়া দরকার নাই, জাহান্নামে পাঠাই দেন। এমন হলে আপনাদের কাছ থেকে মামলা উঠিয়ে নেওয়া যাবে না। সসম্মানে ফরহাদ হোসাইনকে মেয়ের জামাই হিসেবে গ্রহণ করতে হবে এবং আপনাদের মেয়ের সাথেও স্বাভাবিক আচরণ করতে হবে। কোনো রকম নির্যাতন চলবে না। এখন বলুন, আপনারা রাজি আছেন কিনা? আচ্ছা, বিয়া দেমু। মা, কি বলছো তুমি? তুই চুপ থাক, একটা কথাও কইবি না। সব শেষ কইরা দিতে চাস? স্যার বলেন, কবে দিমু বিয়া? আর আমরা গরিব মানুষ, কোনো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই আমাকেও। যৌতুক দিতে হবে না। যৌতুক দেওয়া নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব করলে আরও আগে থানায় যেতে হবে। মিস্টার ফরহাদ, আপনি কিছু বলুন। এখন এবং এই মুহূর্তে বিয়ে করতে হবে আমাকে। আপনাদের কোনো খরচ লাগবে না, কাজী অফিসে গিয়ে বিয়ে করবো আমি। শুধু দোয়া করুন, বিয়ের সময় তো সবাই এটাই চায়, তাই না? আপনি অনুমতি দিলে এবার আপনার মেয়েকে নিয়ে যাই, বলুন আন্টি। আচ্ছা, লইয়া যান। মিস মলি, সালাম করো মাকে। মলির চোখে ছলছল করছে পানি। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফরহাদের দিকে। এদিকে মলিকে বলে ফরহাদ সালাম করেও ফেলেছে মলির মাকে। মলি আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ফরহাদ বলল, কি হলো, সালাম করে মায়ের দোয়া নেবে না? না নিলে আর কি করার, এমনিতেই চলো, আসি আন্টি। ফরহাদ মলির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কেউই কিছু বলার মতো খুঁজে পেল না। মলির মা শুধু আঁচলে মুখ ঢেকে কান্না করছে। মলি যে বেশে ছিল সে বেশেই ফরহাদ টানতে টানতে নিয়ে গেছে। স্তব্ধ হয়ে আছে মলি, শুধু শ্বাস আর পা দুটো চলছে। পুলিশও ফরহাদ মলিকে সাথে নিয়ে গলি থেকে বেরিয়ে এলো। রাস্তায় ফরহাদের গাড়ি থামানো আছে। মলিকে এক প্রকার ঠেলেই গাড়িতে তুলো ফরহাদ। পুলিশ সহ তারা সোজা কাজী অফিস চলে এলো। কাজী পাত্র আর পাত্রীকে দেখে বুঝতে পেরেছিল এরা পালিয়ে বিয়ে করতে এসেছে। জিজ্ঞাসাও করেছিল, ফরহাদ জবাব দিয়েছে। আপনার কাজ বিয়ে পড়ানো, সুতরাং তদন্ত না করে বিয়ে পড়ান চুপচাপ। পরে পুলিশকে সাথে দেখে কাজের মাথায় প্যাঁচ লেগে গেছে। পুলিশ পাত্রপাত্রী নিয়ে এসেছে বিয়ের জন্য। এটা আবার কোন মামলা? পুলিশকে সাথে দেখে কাজী বিয়ে রেজিস্ট্রি করে ফেলো চুপচাপ। মলি মাথার কাপড়টা পর্যন্ত দেয়নি। স্তব্ধ হয়ে শুধু বসে আছে ফরহাদের পাশে। ফরহাদ নিজেই ওনার আঁচল তুলে মলির মাথায় দিল। সিগনেচার করতে দিলে ফরহাদ সাথে সাথেই করে দিল, কিন্তু মলি কলম ধরছে না। ফরহাদ বলল, মলি, কলম ধরো, সিগনেচার করো। কি হলো, কথা কানে যাচ্ছে না? মলি, সিগনেচার করতে বলেছি। কয়েকবার বলার পর মলি কলম হাতে নিয়েছে। কোথায় সিগনেচার করবে, চোখে তো কিছুই দেখতে পারছে না। বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। কোনো মতে কলম ঠেকিয়ে নিজের নামটা লিখে দিল। আবদ্ধ হয়ে গেল নতুন এক বন্ধনে। সাক্ষী হলে পুলিশ নিজে। বিয়ের কার্যক্রম শেষ করে 3 তলায় কাজী অফিস থেকে বেরিয়ে তার নিচে গাড়ির পাশে এলো। পুলিশ বলল, শেষ পর্যন্ত বন্ধুকে বাপ বানিয়ে দিলি বেটা। যাই হোক, অভিনন্দন তোদের নতুন জীবনে।
এবার তোদের মাকে খুঁজে আমার কাছে পাঠিয়ে দিস। মিষ্টি কিন্তু বাসায় পাঠিয়ে দিস, থানায় পাঠালে আবার আমি ভাগ পাবো না। কোথাও পাঠাতে পারবো না, সময় করে একদিন মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসিস, খেয়ে যাস যত ইচ্ছে। আচ্ছা বাসায় যা, আমার কাজ শেষ, এখন আমি আসি। যাই মাইয়া, জামাইকে নিয়ে বেড়াতে যেও বাসায়। পুলিশ চলে গেল। মলি এতক্ষণ বুঝতে পারল ফরহাদের কর্মকাণ্ড। বিয়ে করার জন্য বাধ্য করতে তাহলে তার পুলিশ বন্দুককে নিয়ে গেছে আর এত নাটক সাজিয়েছে। কিন্তু এসব কেন করলো মাথায় ধরছি না। ফরহাদ মলিকে বলল। গাড়িতে ওঠো। মলি এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফরহাদ আবার বলল। কি হলো, গাড়িতে ওঠো। উঠবো না। মাত্র বিয়ে হয়েছে আর এখনই অমান্য করা শুরু করেছো? কিসের বিয়ে? মানি নাই বিয়ে। এতক্ষণে মুখে খই ফুটেছে। এতক্ষণ কি পুলিশ দেখে চুপসে গিয়েছিলে নাকি? বিয়ে হয়েছে যেহেতু মানতে তো হবেই। তোমার হাতের সিগনেচার তো আর আমি করিনি। বাধ্য করা হয়েছে আমাকে, এটা কোনো বিয়েই হয় নাই। অস্বীকার করবো না, বাধ্য করেছি তোমাকে, কিন্তু এটা বিয়ে না কেন? বিয়ে কি করে হলো? এভাবে কি বিয়ে হয়? বিয়ে হয় দুটি মনের ইচ্ছেতে, দুই পরিবারের সম্মতিতে। হুট করে কাজী অফিসে এসে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিলাম আর বিয়ে হয়ে গেল? না, দুটি মানুষের ইচ্ছাতেই বিয়ে হয়েছে এবং দুটি পরিবারের সম্মতিতেই হয়েছে। তুমি তো সিগনেচার করার আগে একবারও বলনি যে বিয়ে করবে না। তার মানে তোমার ইচ্ছে ছিল। মিয়া বিবি রাজি তো বিয়ে পড়াবে কাজী, আর বাকি রইল পরিবারের সম্মতির কথা। পরিবারের সব সদস্যদের কাছ থেকে তো আর সম্মতি নিতে হয় না। তোমার পরিবার থেকে তুমি আর আমার পরিবার থেকে আমি, দু পরিবারের থেকেই দুজনের আশা। তাহলে তোমার আমার সম্মতি মিলেই দু পরিবারের সম্মতি হয়ে গেছে। তাছাড়া তোমার মায়ের কাছেও দোয়া নিয়ে এসেছি। এবার স্বামীর কথা মানো আর গাড়িতে ওঠো, বেলা অনেক হয়ে গেছে। তোমার কাজে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। অন্যের বাড়িতে নয়, নিজের শ্বশুর বাড়িতে যাবে কাজ করতে। এবার নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই। নিজের অধিকার নিয়ে পদার্পণ করো বাড়িতে। আর এখন থেকে আমি কাছে আসলেও নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকবে না তোমার। শেষের কথাটা একটু আস্তে আস্তে বলতেই ফরহাদ অন্য পাশে এসে গাড়িতে উঠল। মলির জবাব দেওয়ার মতো আর কিছু খুঁজে পেল না। ফরহাদ ভেতরে এসে এপাশে দরজা খুলে দিল মলিকে ওঠার জন্য। মলি বাধ্য হয়ে গাড়িতে উঠল। ফরহাদ নিজেই সিট বেল্ট লাগিয়ে দিল। মলির চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা করে টুপটাপ পানি পড়ছে। সিটে হেলান দিয়ে পলকিন তাকিয়ে আছে বাইরের দিকে। ফরহাদ ড্রাইভ করতে করতে বলল। অতি প্রয়োজন ছাড়া কাজে মিস করবে না কখনো। বাগানের কোনো ক্ষতি হলে খবর আছে তোমার। আর কোনো দিন যেতে না পারলে মাকে আগেই জানিয়ে দেবে, তাহলে মা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে। আর কখনো মায়ের কাজ ছাড়া অন্য কারো কাজ করবে না। কখনো টাকার প্রয়োজন হলে বলো আমাকে, ফোন ইউজ করো। মলি কোনো প্রতিক্রিয়াই জানালো না তার কথায়। ফরহাদ আর কোনো কিছু বলল না। কিছু পথ এসে ফরহাদ গাড়ি থামালো। মলিকে নামতে বলল। মলি আশেপাশে তাকিয়ে দেখলো ফরহাদের বাড়ি থেকে এখনো একটু পথ বাকি আছে। এখানে কেন থামিয়েছি? মলি কিছু বুঝতে না পেরে ফরহাদের দিকে তাকালো। ফরহাদ নিজের হাতে সিট বেল্ট খুলে দরজা খুলে দিল। তারপর আবার বলল নামতে। এবার মলি নেমে দাঁড়াতেই বলল। চুপচাপ এইটুকু পথ হেঁটে বাসায় যাও। বাগানে পানি দেইনি আমি। সকালে ঘুম থেকে উঠেই ছুটেছি তোমার কাছে। আমি ফিরে যেন বাসায় দেখি তোমাকে। চালাকি করে পালানোর চেষ্টা করেছো তো ফরহাদ কি জিনিস হারায় হারে টের পাবে। মলি চুপচাপ হেঁটে বাড়িতে এলো। ফরহাদ গাড়ি ঘুরিয়ে চলে গেছে। মলি বাড়ির ভেতরে প্রবেশ করেনি। আনমনে হাঁটতে হাঁটতে বাগানে এলো। আজ আর ফুলের সাথে কথা বলেনি, আর না স্পর্শ করেছে ফুলগুলো। হাতে পাইপ নিয়ে পানি দিতে লাগলো। পুরো বাগান ভাসিয়ে দিয়েছে। হাত মুখ ধুয়ে এসে পা তুলে দোলনায় বসে রইল। হাঁটুতে মাথা রেখে আনমনে ভাবছে। কি থেকে কি হয়ে গেল, যেখানে না আছে জানা আর না আছে কোনো পরিচয়, সেখানে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। এটাই কি জীবন? এটা কেমন জীবন যেখানে একজন মানুষের মন নিয়ে খেলে অন্যজন? এটা কেমন পৃথিবী যেখানে ইচ্ছে না থাকলেও জবরদস্তি করা হয় অন্যের ওপর? মানুষ কেন অন্যের মন বোঝে না? কেন অন্যের ইচ্ছাকে প্রাধান্য দেয় না? সকালটা কি এমনই হওয়ার কথা ছিল? একটা মুহূর্ত এসে পুরো জীবনটাই পাল্টে দিল। মালিনী, তোর ভাগ্য খুব চমৎকার। কখন কি হয় সব কল্পনার বাইরে। হঠাৎ দেখলো ফরহাদ গেট দিয়ে প্রবেশ করলো গাড়ি নিয়ে। গাড়ি থেকে নেমে মলির দিকে তাকিয়েছে একবার, পরে আবার ভেতরে চলে গেল। মলি চোখের পানি মুছে সোজা হয়ে দোলনায় তুলছে। এতক্ষণে মলির খেয়াল হলো শুক্রবার হয় নিয়ামত উল্লাহ ও ফারদিন বাড়িতে, তাই ফরহাদ গাড়ি নিয়ে বেরিয়েছে। একটু পরে ফাহিমা বেরিয়ে এলো।
ফরাদি বলেছে হয়তো মলি আজ কাজে এসেছে। ফাহিমা তার কাছে এলে মলি সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোর কি খবর? সেদিন তাড়াহুড়া করে চলে গেলি, 2 দিন পর আজ এলি। ফরহাদ বলল তুই এসেছিস, তাই এলাম দেখা করতে। কোনো সমস্যা হয়েছে বাড়িতে? না মানে বাবা অসুস্থ তো, তাই আসতে পারিনি কাজে। ও, এখন কেমন আছে তোর বাবা? আছে মোটামুটি। এসেও আমার সাথে দেখা করলি না কেন? মুখটা কেমন শুকনো লাগছে। অসুস্থ তুই? না আন্টি, আমি ঠিক আছি। তাহলে মন খারাপ? না, ভালোই আছে। নাস্তা করেছিস? হ্যাঁ। কি খেয়েছিস? কি আর খাবো, ভাত। তরকারি কি ছিল? তরকারি মনে নেই আন্টি। তুই নাস্তাই করিসনি, মনে থাকবে কিভাবে? আবার মিথ্যা বলছিস আমার সাথে। সরি আন্টি। দেখেছিস কেমন তদন্ত করতে জানি। ইচ্ছে ছিল উকিল হওয়ার, তোর আঙ্কেল দিল না। নাস্তা করিসনি কেন? এমনি ভালো লাগছিল না। চেহারা তো বলছে না যে এমনি। ঝগড়া হয়েছে কারোর সাথে? মায়ের সাথে রাগারাগি করেছিস নাকি? না, এমনি নাস্তা করিনি। খুব চাপা স্বভাবের মেয়ে তুই, কারোর সাথে কিছু শেয়ার করতে চাস না। চল আমার সাথে নাস্তা করবি। না আন্টি, আমি খাবো না কিছু। একটা মাইট দিব। চল আমার সাথে। আর তোর কাঁথা কোথায়? আনিনি আজ। ফাহিমা জোর করে মলিকে বাড়িতে নিয়ে গেল। কিচেনে বসিয়ে খাওয়ালো। জিহানের সাথে খেলা করলো মলি। বাড়ির পুরুষেরা সব জুম্মার নামাজ পড়তে গেছে। ফাহিমাও নামাজ পড়তে গেছে। মলি সোফায় বসেছিল। পাশে বসে জিহান কার্টুন দেখছে, আবার খেলনা নিয়ে খেলছে। জেরিন প্লেটে খাবার নিয়ে এসে বলল, জিহান এসো, খাবে? আম্মু, এখন খাবো না, আমার পেট ভরা। একটা পিটুনি দেবো, চলো। আমার আরও কাজ আছে। আর তোমাকে না বলেছি একা একা খেলবে? মালিনীর সাথে কি করছো? ওঠো। আম্মু, আন্টির নাম তো মলি, তুমি মালিনী বলো কেন? যে বাগানে কাজ করে তাকে মালিনী বলা হয়। এবার চুপচাপ চলো। না, আমি কার্টুন দেখছি তো। উফ, কার্টুন পরে দেখতে পারবে না? বললাম না আমার আরও কাজ আছে। মালিনী তুই যা তো, এখানে বসে আমি জিহানকে খাওয়াবো। আর তোর তো কোনো কাজ নেই, সারাদিন এখানে থাকিস কেন? ম্যাডাম, আন্টি বলেছে থাকতে, তাই যাইনি। মা তোকে কাজ করার জন্য থাকতে বলে, কিন্তু তোকে তো কিছুই করতে দেখি না। সারাক্ষণ শুধু বসেই থাকিস। বসে বসে উপার্জন করা হারাম। এখন তো ফ্রি আছিস। বাথরুমে জিহানের কিছু কাপড় রেখেছি, ওগুলো কেচে দে। আচ্ছা। জিন তো ঠিকই বলেছে, স্বাধীন বসে থেকেই তো বেতন পাচ্ছে। কাজ তো শুধু সকাল আর বিকেল করে, বাকি সময় তো গল্প করেই কাটে। এটা তো আর তার উপার্জন হলো না, তাই জেরিনের কাজও রাজি হয়ে গেল। মলি জেরিনের রুমের দিকে যেতে নিলে জেরিন বলল, এই দাঁড়া, আমি এনে দিচ্ছি, এই বাথরুমে কেচে দে। জেরিন প্লেট রেখে তার রুমে গেল। কাপড়ের বালতি এনে মলির কাছে দিল। মলি সেগুলো কেচে দিল। জেরিন বলল ছাদে শুকাতে দিতে। সোফায় দেখলো আবার ফারদিন বসে আছে। তার মানে নামাজ শেষ। ফরহাদও তো তাহলে বাসায় ফিরবে। আগেই বলে দিয়েছিল অন্য কারো কাজ না করতে। সে আসার আগেই কাজ সেরে ফেলা যাক। মলি বালতি নিয়ে দ্রুত সিঁড়িতে উঠতে লাগলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দোতলায় পা রাখতেই দেখলো ফরহাদ রুম থেকে বেরিয়েছে নিচে আসার জন্য। তাহলে সে বড় সাহেবের সাথেই এসে পড়েছে। মলির হাতে বালতি দেখেই ভুরু কুচকে তাকালো। মলি দেখেও না দেখার ভান করে দ্রুত ছাদের সিঁড়িতে পা রাখছে। ফরহাদ সিঁড়ির কাছে এসে জিজ্ঞেস করলো, এগুলো কার কাপড়? মলি জবাব না দিয়ে সিঁড়িতে দৌড়তে উঠে ছাদে এসে দরজা আটকে দিল। এবার যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। খুব বড় শ্বাস টেনে আবার ছেড়ে দিল। বালতি নিয়ে কাপড়গুলো শুকোতে দিল। রেলিংয়ের পাশে নিচের দিকে তাকিয়ে বাগান দেখতে লাগলো। উপর থেকে খুব সুন্দর লাগে দেখতে। সারা বাগান জুড়ে শুধু ফুল আর ফুলই দেখা যায়। ফরহাদকে এড়িয়ে তো চলে এলো। এখন ভাবছে নিচে যাবে কিভাবে। সে কি এখনও দোতলায় আছে? ফরহাদ যদি আবার সামনে পড়ে? দরজা লাগানোর পর তো আর কোনো সাড়া পাওয়া গেল না। হয়তো কিছু বলবে না, তবে কে জানে। দূর, বলেই বলবে। এক কান দিয়ে যাবে, আরেক কান দিয়ে বেরিয়ে আসবে মলির। যদি উল্টাপাল্টা কিছু করে চিৎকার করে ফাহিমা আন্টিকে ডাক দিবে সে, তাহলেই তার মুক্তি। এখন তো ফরহাদ খাওয়ার জন্য নিচে গেছে হয়তো, তাহলে এটাই সুযোগ। ফাহিমা আন্টির কাছে চলে যাবে, আর না হয় বেরিয়ে বাগানে চলে যাবে। চূড়ান্ত সিদ্ধান্তে সে মলি ছাদের দরজা খুলল। দরজা তো টানছে, কিন্তু আসছে না কেন? এটা কি হলো? কোথায় আটকে গেল?
মলির শরীরের সর্বশক্তি টানতে লাগলো। দরজা তো খুলছে না, তাহলে কি ফরহাদ বিপরীত দিক থেকে আটকে দিয়েছে? মলি হতাশ হয়ে আবার রেলিংয়ের পাশে চলে এলো। এবার ভালো হয়েছে মলি, থাক এবার সারা দিন এখানে পড়ে। উফ। মলি এক কোণে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বইছে মৃদু ঠান্ডা হাওয়া। সাদা কালো মেঘ ভেসে যাচ্ছে নীল আকাশে। সূর্যের তাপ আছে, কিন্তু বাতাসের কারণে সেটা গায়ে লাগছে না। নীল আকাশের নিচে ডানা মেলে নিশ্চিন্তে ঈগল পাখি ভাসছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মলি বাকি সব ভুলে হারিয়ে গেছে শৌখিন জগতে। ইস, যদি ঈগল হতাম তাহলে সারা দিন স্বাধীনভাবে খোলা আকাশের নিচেও ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে এভাবে ডানা মেলে আসতে পারতাম। যদি মেয়ে হতে পারতাম তাহলে তাদের সাথে পাল্লা দিয়ে আকাশের বুকে ভেসে বেড়াতাম। যদি বাতাস হতে পারতাম তাহলে সারা দুনিয়ায় মিশে থাকতাম। সবাইকে স্পর্শ করে শীতল করে দিতাম, মন জুড়িয়ে দিতাম সকলের, একদম সবার ধরাছোঁয়ার বাইরে। থাকতো না কোনো কষ্ট, সবকিছু নিজের ইচ্ছেতেই করতে পারতাম। এটাই মলির ভাবনা। হঠাৎ মাথাটি একটু হালকা মনে হতেই মলি বেরিয়ে এলো সে ভাবনার জগৎ থেকে। চুলগুলো তার খুলে গেছে এবং বাতাসে উড়ছে। চুল তো কাটে আটকানো ছিল, তাহলে খুলে গেল কিভাবে? মলি পেছনে ঘুরতে যাওয়ার আগে কেউ তাকে বাধা দিয়েছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে কেউ। কে এমনটা করতে পারে? মলি ভয়ে আটকে উঠেছে। কে? ছাড়ুন, ছাড়ুন বলছি। ছুটানোর জন্য জোরাজোরি করতে লাগলো। কেউ তার চুলে নাক ডুবিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, জানো না তুমি কে হতে পারে? আমি ছাড়া কার সাহস হবে তোমাকে স্পর্শ করার? এবার মলি নিশ্চিত হয়েছে ফরহাদ, কিন্তু অস্বস্তি লাগছে খুব। কি করে ছাড়াবে? তার শক্তির কাছে কি পারবে সে? তাছাড়া ফরহাদ কাছে এলেই তার জবান বন্ধ হয়ে যায়। মলির নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ফরহাদ কেমন যেন করছে, কিন্তু কিছুই করতে পারছে না। মলি ঘাড়ে মাতাল স্পর্শ দিতে দিতে বলল, নিষেধ করেছিলাম না কাজ করতে? জিহানের কাপড় চোপড় ধোয়ার জন্য তার মা আছে, তাহলে তার চাচি কেন যাবে? মলি কোনো জবাব দিচ্ছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরটা খুব অশান্ত। ফরহাদ আবার বলল, আকাশটা খুব সুন্দর তাই না? নিচে জমিনের বাগিচাটাও খুব সুন্দর। শুধু সুন্দর না, মাঝখানে বসবাসরত মানুষের মনগুলো খুবই ময়লা মানুষের মনে। এর বেশি আর কোনো কথা বলল না ফরহাদ। বেশ কিছুক্ষণ এভাবেই রইল। এক পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে বলল, পেটে কিছু নেই নাকি? নিচে যাও, খাবার যেন বারবার সাথে না হয়। পেট ভরে খাবে, যাও। ফরহাদ খোলা চুলে কাটা আটকে দিল। মলি খোপা করে খোলা চুল আটকে নিল। তারপর বালতি নিয়ে নেমে এলো ছাদ থেকে। ফরহাদ ছাদেই আছে। ফাহিমা তাকে খেতে বললে কথা মতো খেয়ে নিল, কিন্তু অল্প খাবার। সারাদিন মলি এখানেই কাটালো। বিকেলে পানি দাও শেষ হতেই মলি ফাহিমার কাছে বিদায় নিতে গেলে ফরহাদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, মা, রুমে একটু কাজ করছিলাম, ধুলো দিয়ে ভরে গেছে। মলিকে বলো তো ঝাড়ু দিয়ে দিতে। মলি তো এখন চলে যাবে, আগে বললি না? আগে মনে ছিল না, তাছাড়া ঝাড়ু দিতে আর কতক্ষণ? আসছি, আমিই দিচ্ছি। তোমার সিঁড়ি বেয়ে আসতে হবে না, থাকুক। ফরহাদ চলে গেল রুমে। মলি তার ইঙ্গিত ঠিকই বুঝতে পেরেছে, তবুও বলল, আন্টি, আমি ঝাড়ু দিয়েই বাসায় যাব। মলি চলে গেল রুম ঝাড়ু দিতে। ফরহাদ রুমে আছে। মলি চুপচাপ রুম ঝাড়ু দিচ্ছে। রুমে কোনো অতিরিক্ত ময়লা নেই। রুম ঝাড়ু দিয়ে বারান্দা পর্যন্ত যেতে ফরহাদ বলল, তুমি আজ বাসায় যাবে না, চুপচাপ রুমে থাকো, বের হওয়ার চেষ্টা করবে না। কথাটা বলে ফরহাদ আর নেই রুমে। বাড়ি থেকে দরজা আটকে বেরিয়ে গেছে। এখন মহা ঝামেলায় পড়ল সে। এমন করছে কেন? তার সাথে বিয়ে পর্যন্ত সেরে ফেলেছে, এখন আবার ঘরে আটকে রেখেছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে গেছে। মলির খুব ভয় লাগছে। ফরহাদ তাকে আটকে রেখে কোথায় চলে গেল? যদি কেউ রুমে এসে তাকে এখানে দেখে ফেলে তখন কি হবে? রাতে ফরহাদ রুমে এলো। তার হাতে কিছু প্যাকেট। একটা মলির দিকে এগিয়ে দিয়ে বলল, শাড়ি পরতে পারো? মলি কিছু বলছে না। একবার প্যাকেটের দিকে তাকাচ্ছে, আবার ফরহাদের দিকে। ফরহাদ আগে চেয়ে একটু উঁচু গলায় একই প্রশ্ন করলে মলি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। ফরহাদ শার্ট খুলতে খুলতে বলল, গোসল ছাড়া আমার রুমে জায়গা হবে না, এটা নিয়ে বাথরুমে যাও, গোসল করে পরে এসো। মলি কোনো জবাব না দিয়ে এখনও দাঁড়িয়ে আছে। ভালো লাগছে না কিছু। তার চোখে পানি টলমল করছে।
চোখে পানি দেখে ফরাদ বলল, এই তোমার সমস্যা কি? সারা জীবন কি কুমারী থাকার ইচ্ছে ছিল? বিয়ে হতো না একদিন না একদিন কারো সাথে? সেই কারো জায়গায় আমি থাকলে সমস্যা কি? কেন করছেন এসব? আমার সাথে আপনাকে মানায় না। ভুলে যান বিয়ে হয়েছিল আজ। আমিও ভুলে যাব। বের হ, যা, বের হয়ে যা রুম থেকে। ভুলে যাবো সব। যাস না কেন? ফরাদের চরম রাগ উঠে গেল। দরজা খুলে দিয়ে বলল। মলি দাঁড়িয়ে আছে আর চলো চলো চোখে তাকিয়ে আছে ফরাদের দিকে। ফরাদ এগিয়ে এসে মলের হাত ধরে টেনে দরজার বাইরে এনে বলল, যা, আর কোনোদিন আসবি না। ঠাস করে দরজা লাগিয়ে দিল ফরাদ। মলির খুব ভয় লাগছে, এখন যদি কেউ দোতলায় এসে পড়ে। এত রাতে তাকে এ বাড়িতে দেখলে কি ভাববে তারা? সে নিচু স্বরে ডাকতে লাগলো, ছোট সাহেব দরজা খুলুন। ছোট সাহেব, কেউ চলে আসবে, দরজা খুলুন। ফরাদ দরজা খুলছে না। মলি এবার দরজায় আস্তে আস্তে থাপ্পড় দিয়েই ডাকতে লাগলো। একটু ধাক্কা লাগতেই দেখলো দরজা ফাঁক হয়ে গেছে। তার মানে কি দরজা খোলাই ছিল, শুধু চাপিয়ে রেখেছে? মলি দরজা ঠেলে দ্রুত ভেতরে এসে দরজা বন্ধ করে দিল। রুমে ফরাদকে দেখতে না পেয়ে বারান্দার দিকে তাকাতেই দেখলো সে বারান্দায় দাঁড়িয়ে আছে। একটা নিঃশ্বাস চেয়ে মনে মনে বলল, ফরাদ যা চাই তাই হবে। মলি সেই প্যাকেটটা নিয়ে বাথরুমে চলে গেল। গোসল সেরে শাড়ি পরে বেরিয়ে এলো। ফরাদ বারান্দায় দাঁড়িয়ে আছে একদম দরজা বরাবর, তাও আবার এদিকে ঘুরি। শার্ট খুলে একটা সেন্টু গেঞ্জিও রাখিনি গায়ে। দুহাত ভাঁজ করে রেলিংয়ে হেলান দিয়ে অপলক তাকিয়ে আছে মলির দিকেই। মলির অস্বস্তি লাগছে ফরাদের দৃষ্টিতে। হাতে ভেজা কাপড়, কোথায় শুকাতে দিবে এসব? সে ধীর পায়ে বারান্দার দিকেই এলো, সেখানে মেলে দিল কাপড় চোপড়। আবার রুমের দিকে যেতে নিলে শাড়ির আঁচলে টান পড়ল। কলিজা এমনিতেই কাঁপছিল, এখন শুকিয়ে যাচ্ছে। পেট স্পর্শ পড়তেই টান পড়ল পেছনের দিকে। ফরাদ এক হাতে নিজের সাথে চেপে ধরে অন্য হাতে চুলে পেঁচানো ওড়না খুলে ভেজা চুল উন্মুক্ত করে দিল। সাথে সাথে বন্ধ হয়ে গেছে মলির নয়ন জোড়া, আর ভেজা চুলে ডুবে গেছে ফরাদ। একটু পরে মলির কানে শব্দ এলো, দুপুরে পেট ভরে খেতে বলেছিলাম, এখন মনে হচ্ছে 4 দিন ধরে না খেয়ে আছো। বেড সাইড টেবিলে দেখো একটা প্যাকেট রাখা আছে, খাবার বের করে সবটুকু খেয়ে নাও, যাও। মলির ছাড়াপে দ্রুত রুমে চলে এলো। ইচ্ছা না থাকলেও প্যাকেট হাতে নিয়ে দেখলো 2 প্যাকেট বিরিয়ানি। একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে। ফরাদ বারান্দা থেকেই বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, 2 প্যাকেট পুরো শেষ করো। বলে কি আর খাওয়া যায়? রুচি থাকতে হবে, সাথে থাকতে হবে পেটে জায়গা। বাকিটা মলি একটা টেবিলের ডয়ারে তুলে রাখলো। মলি ড্রেসিং টেবিলের সামনে এসে চিরুনি খুঁজছিল। ফরাদ রুমে এসে হঠাৎ করে তাকে কোলে তুলে নিয়ে বলল, বিয়ে করেছি বাসর করবো না তা কি করে হয় মিসেস মলি ফরহাদ? প্রথম দিনই যদি দুজন দু বাড়িতে কাটাই তাহলে বাকি দিন কিভাবে কাটাবো? মলি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফরহাদের দিকে। ফরাদ তাকে বিছানায় নামিয়ে দিয়ে বলল, উঠবে না একদম। ফরাদকে এত কাছে দেখে এবার চোখ বন্ধ করে রেখেছে মলি। ফরাদ তার কপালে আলতো চুমু এঁকে দিল। সাথে সাথে মলি চোখ খুলে তাকালো। এটা তো সেই স্পর্শ যেটা সেদিন জিহানকে কোলে নেওয়ার সময় পেয়েছিল। তাহলে সেটা ফরাদের ঠোঁটের ছোঁয়া? মলির হার্টবিট পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। ফরাদ আলমারি খুলে নকশি কাঁথা বের করে আনলো, মলির উপর চড়িয়ে দিয়ে বলল, কাঁথার ভাঁজ এখনো ভাঙিনি, বউকে নিয়ে থাকবো বলে। ফরাদ মলির কাছে আসতে মলির শরীরে কম্পন ধরে গেছে। সে চোখ খিচে বন্ধ করে রেখেছে। মলির এই অবস্থা দেখে ফরাদ বিস্ময়করভাবে বলল, মলি। মলি চোখ বন্ধ রেখে হাত বাড়িয়ে ফরাদের গায়ে স্পর্শ করে ইতিবাচক সাড়া দিল। সকালে মলি হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। বিরক্তি নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে টুপটাপ চোখের পানি গড়িয়ে পড়ছে। সব কিছু ভাবনার বাইরে ছিল। কে জানতো মুহূর্তের মধ্যে জীবনটা এভাবে পাল্টে যাবে? সবটাই হয়তো ভাগ্যের খেলা। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। হয়তো এখন তার বর, বিধায় তো অধিকার খাটিয়েছে, তার সম্পূর্ণ অধিকার আছে। এখন তো তাকে বাধা দেওয়ার কোনো বাধ্য নেই। মনকে বারবার সান্ত্বনা দিচ্ছে মলি, তবুও মন অশান্ত। শত চেষ্টায়ও ভেতরের কষ্টটা যে ঠেলে দূরে সরাতে পারছে না। হয়তো কেন তার সাথে এমন করলো? তাকে কি কখনো এ পরিবার গ্রহণ করবে? সে এই পরিবারের আভিজাত্যের উপযুক্ত না, সেদিকে নিজের পরিবারেরও পাবে না কোনো মর্যাদা।
ভাইয়ের অনুমতি ছাড়া সেই বা কেন এসেছিল কারো বাড়িতে কাজ করতে? না এখানে কাজ করতে আসতো, আর না ফরহাদের সাথে দেখা হতো, আর না আজ এখানে অবস্থান করতে হতো। দরজা ঠেলে ফরহাদ রুমে ঢুকতেই মলির ভাবনার জগতের বিচ্ছেদ ঘটল। দুহাতে দ্রুত চোখের পানি মুছে নিল। ফরহাদ তার আগে লক্ষ্য করেছে সে যে কাঁদছিল। দরজা লাগিয়ে আলমারির দিকে যেতে যেতে বলল, প্যান প্যান ঘ্যান ঘ্যান করে অযথা চোখের জলে সমুদ্রের সৃষ্টি করে এমন মানুষ আমার একদম পছন্দ নয়। আমার সামনে যেন কখনো এমন পরিস্থিতি না আসে। শুধু শুধু আমার এমন সর্বনাশ করে বিয়ে কেন করলেন? আপনার পরিবার কি কখনো মেনে নেবে আমাকে? পরিবার দিয়ে কি করবে? দায়িত্ব আমি নিয়েছি, সেখানে পরিবারের মেনে নেওয়া আর না নেওয়ার কি আছে? তাহলে আমাকে লুকিয়ে রেখেছেন কেন? সবার কাছে বলে দিন যে বউ নিয়ে বাড়িতে আছেন। বলবো কিছুদিন পর। আপাতত লুকিয়েই থাকো এবং শ্বশুর বাড়ির পরিবর্তে বাবার বাড়িতেই থাকো। বাপের বাড়িতে থাকার মর্যাদাও তো হারিয়ে ফেলেছি। যেটুকু আছে সেটুকুতেই। এখন রুম থেকে বের হব কিভাবে আমি? ফরহাদ পেছন ফিরে ভুরু কুচকে তাকাতেই মলি বিড়াল নেই চুপসে গেল। নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুলের নখ খোঁচাতে লাগলো। মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে বের হবে, নাকি সারাদিন রুমে আটকে রাখবে কে জানে। আর চোখে তাকিয়ে দেখলো ফরহাদ ফোনের ভেতর কি যেন খুঁটিনাটি করছে। তার কাজ শেষ হতেই বাথরুমে চলে গেল। মলি বিছানা ছেড়ে নেমে বারান্দায় চলে এলো। ফুলগুলো যেন তাকে ডাকছে, আর উপর থেকেই মনে মনে চিৎকার করে বলছে মলি, দেখ তোদের মালিক কত খারাপ, আমাকে আটকে রেখেছে রুমের ভেতর, আসতে পারছি না আমি তোদের কাছে। আরও শত আলাপন করছি মনে মনে। ফরহাদ তার এই সেই কাজ করে যাচ্ছি ভোর থেকে, কতবার বাইরে বেরিয়েছি আর রুমে এসেছি সেই হিসেব নেই। ফরহাদ বাথরুম থেকে বেরিয়ে এসে আলমারি খুলে কিছু জামা কাপড় বের করলো। মলি একবার পিছনে ফিরে দেখছিল, আবার বাগানের দিকে তাকিয়ে রইল। ফরহাদ কাপড় নিয়ে বাথরুমে গেল। 4-5 মিনিট পর সে বেরিয়ে এলো। রুমের বাইরে সিঁড়ির কাছে এসে উচ্চস্বরে বলল, ভাবি, মালিনীকে ডেকে দিও তো একটু। কাপড় চোপড় ময়লা হয়ে আছে, মা তো আর পারবে না। বলে দিও তাকে এক্সট্রা টাকা দিয়ে দিব। দরজা খোলা থাকায় মলির কানে স্পষ্ট এলো কথাগুলো। ফরহাদ কি বলছে এসব কিছুই বুঝতে পারছে না। সে দ্রুত রুমের দরজার কাছে এসে শুনতে পেল জেরিন বলছে, মালিনী এখনো আসেনি তো? এসেছে, আমি দেখেছি গেট দিয়ে ঢুকতে। কিচেনে দেখো। আর তাড়াতাড়ি বলো, আমি এসব নিয়ে চিটাগাং যাব। বিয়ে করে বউ বাসায় আনলেই তো হয় ফরহাদ, কাজের লোকদেরও ডাকতে হয় না আর টাকাও খরচ হয় না। যে কতটা কাজ করবে তা জানা আছে। তুমি বরং এখন মালিনীকে খুঁজো। ফরহাদ আবার রুমে চলে এলো। মালিনী তাকে দেখে আবার বারান্দার দিকে চলে গেল। দরজা লাগিয়ে ফরহাদও বারান্দার দিকে এলো। পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। একজনের মনে প্রেম আর অন্যজনের মনে অশান্তি। 4-5 মিনিটের মতো অতিক্রম হতেই ফরহাদ তাকে টেনে এনে হাতের কাপড়ে বালতি ধরিয়ে দিয়ে বলল, ছাদে শুকাতে দিয়ে এসো। আর এতক্ষণ তুমি কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছো, ওকে? মলি বালতি নিয়ে চলে গেল। ছোট সাহেবের মাথায় শেয়ালের বুদ্ধি, কি সুন্দর এতক্ষণ ঘরে আটকে রেখে এখন মিথ্যে বলা শিখিয়ে দিচ্ছে। বিড়বিড় করতে করতে মলি কাজ সম্পাদন করে বালতি নিয়ে নিচে নেমে এলো। এদিকে জেরিন দোতলায় উঠে এসেছে। মলিকে দেখে বলল, কি রে, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। কোথায় ছিলি? আমি তো খুঁজলাম। ছাদে নাকি ছিল ভাবি। মালিনী, বালতি দাও, আর টাকাটা কিছুক্ষণ পর দিচ্ছি। ফরহাদ মলির হাত থেকে বালতি নিয়ে রুমে চলে গেল। মলির জেরিনের পিছু পিছু নিচে চলে এলো। ফাইমের সাথে দেখা করলে গল্প করার জন্য বসতে বলে মলি বলল, আগে বাগানে পানি দিয়ে আসবে, পরে গল্প করবে। বাসা থেকে বেরিয়ে বাগানে এলো। শরীরটা একটু খারাপ লাগছে, তবুও কাজে অগ্রসর হচ্ছে। পানির পাইপ নিয়ে পানি দেওয়া শুরু করতে ফরহাদ এসে পাইপ নিয়ে বলল, বাসায় চলে যাও তুমি, আমি পানি দিয়ে দিচ্ছি। মলি চুপচাপ এখানেই দাঁড়িয়ে আছি। বাসায় যাব না ছাই, সব সম্মান নষ্ট করে আসছে, এখন বাড়িতে কি ঠাই হবে? কানে কথা যায় না। কাজে এসেছি, কাজ করে পরেই যাব। পানির পাইপ দিন। ফরহাদ আর কিছু বলল না। মলির হাতে পাইপ ধরিয়ে দিয়ে বেরিয়ে এলো বাগান থেকে। মলি পানি দেওয়া শেষ করে দেখল ফরহাদ দোলনায় বসে আছে। ফরহাদ বলল, এবার কাজ শেষ না? এখন যাও, রিক্সা নিয়ে যাবে। আর বিকেলে আসতে হবে না, পানি আমি দিয়ে দেব। কাল যদি সুস্থ থাকো তাহলে এসো, আর না হলে আসতে হবে না। মলি যেন তার কথায় কান দিচ্ছে না, তাই ধমকে সুরে বলল। এবার মলি বাড়ির ভেতর না গিয়ে গেটের দিকে চলে গেল।
হাঁটছে একা পথে। রিক্সা কিভাবে নিবে? সে কি টাকা এনেছে সাথে? কাল তো হুটহাট বাসা থেকে ধরে এনেছে। কিছু নেওয়ার সময় কি দেওয়া হয়েছে তাকে? কিছুটা পথ অতিক্রম করতেই তার ধারে রিক্সা থামলো। রিক্সায় ফরাত আছে। মলিকে উঠতে বলল আর মলি নিজের মতো চলতে লাগলো। এখানেও ফরাদের ধমকি কাজ হলো। দুজন একসাথে বস্তি গলির ভেতরে এসে রিক্সা করে। মলি হনহন করে ফরাদকে রেখে তার বাড়িতে চলে এসেছে। মলি একটু অবাকই হলো তার মা ভাবিকে নিয়ে। সে তো অনেক ভয়ে ছিল, না জানি কী সব বলে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করলো না তা নিয়ে। যদিও কথা বলছে আগের চেয়ে কম। ফরাদ কি থ্রেট দিয়ে গেল নাকি তার পরিবারের সদস্যদের? এটাই সন্দেহ হচ্ছে মলির। সে হৃদয়ের কাছে এলো, দেখলো হৃদয় এক হাতে আপেল আর এক হাতে মিষ্টি নিয়ে বসে বসে খাচ্ছে। কি করছো হৃদয় বাবা? মিষ্টি খাই? বাবা এনেছে মিষ্টি। না আঙ্কেল। আঙ্কেল? আঙ্কেল কে? ওই যে পুলিশ আঙ্কেল। পুলিশ আঙ্কেল? মা হৃদয় কার কথা বলছে? কে এসেছে বাড়িতে? কই কেটা আইছে? মিষ্টি আনছে কে? জামাই না মিষ্টি, ফল টক দিয়া গেল কালকা। মলে এবার বুঝতে পেরেছি ফরাদের কথা বলছি তাহলে। বাহ, শ্বশুরবাড়ি এসে মিষ্টি দিয়ে যায়, মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করে আবার বউকে নিজের পরিবারের কাছে লুকিয়ে রাখে। আর কত রূপ দেখাবে লোকটা। একটু পরে ফরাদ বাজার করে নিয়ে বাসে এলো। মলির হাতে ব্যাগ দিলে মলি বলল, এগুলো এনেছেন কেন? আপনার বাসায় নিয়ে জানি সব কাজে লাগবে। কেন, তোমার বাসার মানুষ কি না খেয়ে থাকে? চুপচাপ রেখে এসো। রেখে এলে কি হবে? এগুলো রান্না করা হবে না, থেকে থেকে আরো নষ্ট হবে। আপনিই নিয়ে যান। এ বাড়িতে চুপচাপ থাকলেও এখন মলির বুলি ফুটেছে। বাড়ির সামনে এলে নাকি পিঁপড়াও জোর পায়, এই তার প্রমাণ। ফরহাদ আন্টি, বলেই মলির মাকে ডাকলো এবং বাজের ব্যাগ ওনার হাতে ধরিয়ে দিল। এদিকে মলির মা ফরহাদকে নাস্তা করে যাওয়ার জন্য বলল। ফরহাদ মলির দিকে তাকালো ইতিবাচক মনোভাব নিয়ে। মলির অসহ্য লাগছে খুব। ফরহাদ মলিকে জিজ্ঞেস করলো, বাথরুম কোন দিকে? বাথরুম আপনার বাড়িতে। কোন দিকে যেন বাড়িটা? চলো দেখিয়ে দিয়ে আসবে। মলি বিরক্ত হয়ে দেখিয়ে দিল বাথরুম। ফরহাদ সেখানে হাত মুখ ধুয়ে মলির রুমে চলে এলো। কাঠের পুরাতন আলমারিটা খুলে এক একে জামা কাপড় দেখতে লাগলো ফরহাদ। মলি জিজ্ঞেস করছে কি খুঁজছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। সবচেয়ে যে নতুন পোশাকটা পেয়েছে তার ওড়নাটা নিয়ে হাত মুখ মুছে নিল ফরহাদ। মলি অবাকের চরম পর্যায়ে। হাত মুখ মোছার জন্য এত সব করছে, যেহেতু এত মার্জিত ব্যক্তি, তাহলে বস্তির এই বাড়িতে কেন এলো? আবার নাস্তা করে যাওয়ার জন্য থেকেও গেল। মলি ইচ্ছে করছে ফরদের মাথা ফাটিয়ে দিতে, আর রক্ত দেখিয়ে বলতে সবার রক্তের রং এক, জীবন মরণ সবার কাছে। তাহলে এত অহংকার কেন তাদের মধ্যে? বাড়ি থেকে নীলিমা ডাকলো মলিকে। মলি বেরিয়ে এলে নীলিমা মৃদু স্বরে বলল, মলি, করলা ভাজি আছে আর আলু দিয়ে ডিম ভুনা আছে, ওগুলো কি জামাই খাবে? না, তোমাদের জামাই উঁচু শ্রেণীর ব্যক্তি। করলা ভাজি আর আলু দিয়ে ডিম ভুনা ওনার গলা দিয়ে নামবে না। পোলাও কোরমা করো ওনার জন্য, যেসব খেয়ে উনি অভ্যস্ত। প্রয়োজনে রেস্টুরেন্টের কুকার এনে রান্না করো। মলির এমন ধাঁচের কথা শুনে ফরাদের গা ঝিমঝিম করছে। সে বেরিয়ে এসে মলের হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হচ্ছে। নীলিমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মলি বারবার থামতে বলছে, কিন্তু ফরহাদ এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রিক্সা নিয়ে সে পাশে একটা রেস্টুরেন্টে চলে এলো। পুরোটা সময়ে ফরহাদ তাকে টানতে টানতে নিয়ে এসেছে। ধপাস করে চেয়ারে বসালো মলিকে। ওয়েটার ডেকে নানান খাবার অর্ডার করে মলির মুখোমুখি চেয়ারে বসলো। মলির জবাব পায়নি কোনো প্রশ্নে, তবুও থেমে নেই। আবার প্রশ্ন করলো, এখানে কেন এনেছেন? ও, তুমি তো জানো না। শুনো, জানিয়ে দিচ্ছি। এটা হলো রেস্টুরেন্ট, আর এখানে মানুষজন খেতে আসে, তাই আমিও খেতে এসেছি। তো আমাকে নিয়ে এসেছেন কেন? কেননা তুমি আমার বউ। আমি যেখানে খেতে পারবো না সেখানে তুমি কেন খাবে? আমি যেখানে খাবো তুমিও সেখানেই খাবে। আর যখন কথা বলতে বলবো তখন বলবে, নিষেধ করবো তো চুপ করে থাকবে। এখন চুপ করে থাকো। করবো না চুপ। আমার ওপর আপনার অধিকার থাকলেও আমার অধিকার আছে, সুতরাং আমি আমার ইচ্ছায় চলবো। এত বছর তো নিজের ইচ্ছাতেই চলেছো, এখন আমার ইচ্ছায় চলে অধিকার সমান সমান কর। ফরহাদ পকেট থেকে একটা বাটন সেট বের করে মলির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো। শুধু ফরহাদ হাসান নামে যে নম্বর আছে সেটাতে কল যাবে, আর সেটা থেকেই কল আসবে। নকশি কাঁথা বিক্রির কাজে যেন না ব্যবহৃত হয়। লাগবে না আমার।
তোমার না লাগুক আমার লাগবে, রাখো। মলি মনে মনে বিড়বিড় করছে। এত পয়সাওয়ালা, এত নামি দামি চাল চলন, তাহলে বউকে এই বাটন সেট দিল কেন? নিজে একটা কিপটুস ছোট লোক, আবার অন্যের উপর নাক ছিটকায়। এই মলি, তুই এত ভদ্রলোকের মতো এখানে বসে আছিস কেন? ওঠ। নিজের ভাবনায় সেট ঘটিয়ে মলি উঠতেই ফরাদ ধমক দিয়ে বসতে বলল। আশেপাশে দু একজন তাকিয়ে আছে তাদের দিকে। মলি আবার বসে পড়ল মুখ গোমরা করে। ওয়েটার এক একে খাবার নিয়ে আসছে টেবিলে। মলি এসব দেখে বলল, জেনিফা ম্যাডামকে নিয়েও কি এসব খেতে যান? হঠাৎ এমন প্রশ্নে ফরহাদ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তাকালো মলির দিকে। মলি উত্তরে আসে তার দিকে তাকালো। কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, জেনিফা ম্যাডামকে নিয়ে কি রেস্টুরেন্টে আসার কথা ছিল আপনার? আমাকে কেন আনলেন? আমার গলা দিয়ে এসব আভিজাত্যের খাবার নামবে না। এটা আপনাদের মতো লোকেদের খাওয়ার জায়গা। জেনিফা ম্যাডামকে মানাবে আপনার সাথে, আমাকে শুধু শুধু টানবেন না। আমি আপনার এবং আপনার পরিবারের যোগ্য নই। হ্যাঁ, জেনিফার সাথেই আমাকে মানায়। তোর গলা দিয়ে যেহেতু এসব খাবার নামবে না, তুই খেয়ে খেয়েই অভ্যাস করে নে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আজীবন গণ্ডমূর্খ না থেকে আশপাশ থেকে কিছু শেখার চেষ্টা কর, না হলে পৃথিবীতে বাঁচতে পারবি না। আজীবন অন্যের গোলামি খেটে যাবি। ফরহাদ খাবারের বিল দিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মলি হতবাক হয়ে এখানে বসে আছে। এটা কি আদৌ মানুষ নাকি পাগল? মুহূর্তের মধ্যেই কি থেকে কি উলটপালট করে বসে। এত খাবার অর্ডার করে এখন তাকে রেখে চলে গেল। মলি কি করবে বুঝতে পারছে না। এদিকে ফরহাদের উপর রাগ হচ্ছে, আবার মায়া হচ্ছে। সকাল থেকে তো সেও কিছু খায়নি, শুধুমাত্র এক কাপ কফি ছাড়া। যাই, তাদের বাড়িতে হাত মুখ ধুয়েছিল খাবারের জন্য, সেটাও পালো না তার জন্য। এখন এখানে এসেও খেতে দিল না সে। এবার নিজেকেই পাগল ভাবতে লাগলো মলি। মাথায় রাগ চাপা থাকলেও নিজের কথাবার্তায় কোনো ঠিক থাকে না। মলি ফোনটা টেবিল থেকে উঠিয়ে খুঁজে খুঁজে কন্ট্যাক্ট নাম্বার বের করলো আর ফরহাদের নম্বরে ডায়াল করলো। একটু বাজতেই কল কেটে গেল। কয়েকবার চেষ্টা করলো, বারবারই কেটে দিচ্ছে। মলি ব্যর্থ হয়ে রেখে দিল। ওয়েটারকে ডেকে বলল খাবারগুলো প্যাকেট করে দিতে। ওয়েটার প্যাকেট করে দিলে সে খাবার নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরে এলো। খাবার তো ঠিকই খাওয়া হয়ে গেছে, কিন্তু সেদিকে ফরহাদ কি খেয়েছে? খাটে বসে মলি ভাবছে আর ফোন ঘোরাচ্ছে। ভাবতে ভাবতেই এবার কল দিয়ে ফেল, কিন্তু লাভ হলো না। দূর, তার জন্য এত ভাবছি কেন? যেমন ইচ্ছে তেমন থাকুক, আমি আমার মতো থাকতে পারলেই হলো। মলি ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়লো। এপাশ ওপাশ ছটফট করছি, কিন্তু ঘুম আসছে না। না চাইতেও ফরহাদের কথাই মনে হচ্ছে বারবার। নিজের উপর নিজে বিরক্ত হয়ে ফোন নিয়ে সাপ গেম খেলতে লাগলো। যাক, একটা কিছু পেলো, সেটা দিয়ে সময় কাটানো যাবে। পরক্ষণই নকশি কাঁথার কথা মনে হলো। তবু আর ছুটি কাটানোর মনোভাব নিয়ে একটু গেমস খেলার পরই ঘুমিয়ে পড়ল। মলি বাজারের দিকে যাচ্ছিল। ফরহাদ এসে পাশের গাড়ি থামালো। খুব দ্রুত গাড়ি থেকে নেমে মলিকে টেনে গাড়িতে উঠিয়ে দরজা বাইরে থেকে লক করে দিল। মলি হতবাক হয়ে আছে। ফরহাদ প্যান্ট ফোল্ড করে বাজারে ঢুকে পড়ল, যেন ফুটবল খেলতে যাচ্ছে। একা একা মলি গাড়িতে বসে আছে। একটু পরে ব্যাগ ভর্তি শাকসবজি নিয়ে ফরহাদ বাজার থেকে বেরিয়ে এলো। ব্যাগটা মলির কোলের উপর দিয়ে অন্য পাশে গাড়িতে উঠে বসলো। ড্রাইভ করতে করতে বলল, আর কখনো বাজার করতে আসবে না। মোহিত ভাইকে বলো, আর না হয় বলো কোনো ছেলেকে ভাড়া করে দেই বাজার করে দেওয়ার জন্য। কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছে মতো আমি চলবো, যেখানে খুশি যাব, যা খুশি করব। আপনি বলার কি? হ্যাঁ, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজেকে নিয়ে ভাবুন। আর কে বলেছে এসব কিনে আনতে? যত সব। পার্স খুলে 500 টাকার নোটটা ব্যাগ থেকে বের করে ফরহাদের দিকে ধরে বলল, এবার করেছেন, কিছু বললাম না। পরবর্তীতে আমার উপর জোর খাটাতে এলে বস্তির কালু মাস্থানকে ভাড়া করে ভেঙে দিব একেবারে। টাকা দেওয়াতে ফরহাদ রেগে তাকালো মলির দিকে। হঠাৎ করে গাড়ি থামিয়ে মলির হাত থেকে টাকা নিয়ে পড়ল। বের হ, যা বের হ, আমার করা বাজার আমি খাবো। বাজারের ব্যাগ নিয়ে সে ধাক্কিয়ে মলিকে বের করে দিল গাড়ি থেকে। তারপর গাড়ি ছেড়ে দিল। মলি চিৎকার করে ডাকছি, আরে, বাজারের ব্যাগ দিয়ে যান, না হয় আমার টাকা দিয়ে যান। সব নিয়ে যাচ্ছেন কেন? ধ্যার। কিছুটা পথ এগিয়ে গাড়ি থামলো। মলি দেখলো হাত বাড়িয়ে বাজারের ব্যাগটা রাস্তায় নামিয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। মলি দূরত্ব পেয়ে এগিয়ে ব্যাগটা নিল, দেখলো ব্যাগে টাকাটাও রেখেছে। গাড়ির দিকে তাকিয়ে মলি মৃদু হাসলো। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলো সে তার ঘরে আছে। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল?
মলি শুয়ে শুয়ে হাসতে লাগলো। আহ, যদি সত্যি সত্যি ফরাদের প্রতি উত্তরে তেজি জবাব দিতে পারতো তাহলে মনটা শান্তি পেত। ফরাদের কথা মতো বিকেল আর যায়নি ও বাড়িতে। পরের দিন সকালে গিয়ে শুনলো ফরাদ চিটাং চলে গেছে। এদিকে মন খারাপ হলো, অন্যদিকে খুশি। এখন সে নিজের ইচ্ছে মতো কাজও চলাফেরা করতে পারছে। দুদিন পর আবার কল করেছিল। ফরাদ রিসিভ করেছি কিন্তু কথা বলেনি। বলবে কিভাবে? এমনিতেই রাগ করে বসে আছে। তারপর মলি কল করে চুপচাপ ছিল। কি বলবে কিছুই মাথায় আসছিল না। আবার কেন যেন তার মুখের ভাষা বন্ধ হয়ে যায় ফরাদের সামনে। দুজনেই নীরবে 1 মিনিট ব্যালেন্স অপচয় করেছে। অতঃপর বিরক্ত হয়ে ফরাদি কল কেটে দিয়েছে। তার 11 দিনের মাথায় জিয়ানের জন্মদিন আজ। মলিকে দাওয়াত করেছে তাদের বাসায়। জেন বেশ কয়েকবার বলে দিয়েছে কোনো গিফট না নিয়ে যেতে, আর ভালো পোশাক যেন পরে যায়। খেয়ে দিয়ে যেন আবার সাথে সাথে চলে আসে। এমন দাওয়াত দিলে কি কারোর বাসায় যাও যায়? তবুও মলি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেননা ফাহিমা বারবার যেতে বলেছে। ওনার মুখের ভাষা নিখুঁত, সেখানে অমান্য করা যায় কিভাবে? জেনে দাওয়াত নয়, ফাহিমা আন্টি করা দাওয়াতে যাবে মলি। অসময়কেও সময় বানিয়ে জিহানের জন্য একটা মাঝারি আকৃতির নকশি কাঁথা বানিয়েছে। অন্য কিছু দিলে তো সযত্নে রাখবে কিনা সন্দেহ, কিন্তু কাঁথা ব্যবহার করে উসুল তুলে ফেলবে। আলমারি খুলে আজ সেই জামাটাই পরার জন্য নিয়েছে মলি, যেটার ওড়না বের করে ফরাদ হাত মুখ মুছেছে। মনে হতে মলির মুখে মৃদু হাসি ফুটে উঠল। ভাবলেও রাগও হয়, আবার খুব হাসিও পায়। জিহানের জন্মদিন যেহেতু, আজ তো সেও আসবে। কাল বিকেলে তো দেখেনি বাসায় আসতে। এখন এসেছে কিনা কি জানে। মলি যাবে কিনা তার কাছেও তো একবার জিজ্ঞেস করা প্রয়োজন। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। মলি ফোনটা নিয়ে কয়েকবার ভেবে কল করে ফেল। ফরাদ রিসিভ করছে কিন্তু কিছু বলছে না। মলি অনেক কষ্টে মুখে কথা আনতে পেরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসবো জিহানের জন্মদিনের পার্টিতে। জেরিন ম্যাডাম দাওয়াত করেছিল। আমি কি জানি? যার ইচ্ছে সে আসবে, আর যার ইচ্ছে নয় সে আসবে না। মলির মুখটা মলিন হয়ে গেছে। এসব কেমন ধাঁচে কথা বলে? ভালো মন্দ কিছু একটা তো বলতে পারতো। এত অধিকার দেখাতে আসছিল, কোথায় গেছে সেই অধিকার? মলিকে চুপ থাকতে দেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করে ফরাদ কল কেটে দিল। টুট টুট শব্দ হতে মলি ফোন কান থেকে নামিয়ে ধপাস করে খাটে বসে পড়ল। এদিকে গঙ্গানির আওয়াজ শুনতে পেল মলি। জামাকাপড় একদিকে রেখে দ্রুত বাবার রুমে এলো। পেট নাকি জ্বালা করছে খুব। নীলিমা ঠান্ডা শরবতের ব্যবস্থা করছে। মলি পাশে বসে কিছুক্ষণ সেবা যত্ন করলো। গতকাল মোহিত ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব যেন ব্যবস্থা করে। ভাই বোন দুজনেই প্রচেষ্টা করছে টাকা পয়সা জোগাড় করার, সাথে পরিবারের বাকি দুজন মহিলাও লেগে থাকে কাজে সাহায্য করার জন্য। তবুও যেন অভাবে হ্রাস হয় না। বেশ কিছুক্ষণ সেবা যত্নের পর পেটের জ্বালা কমলো। মলি দ্বিধায় আছে ও বাড়িতে যাবে কি যাবে না। না গেলে আবার ফাহিমা আন্টি রাগ করতে পারে। যাওয়াই যাক, কিছুক্ষণ থেকে না হয় তাড়াতাড়ি চলে আসবে। মলি তৈরি হয়ে গেল নতুন জামা পরে। জিহানের জন্য তৈরি করা কাঁথাটা নিয়ে রওনা হলো। খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে বাড়িটা। কালকেই দেখে গিয়েছিল কিন্তু এখন পরিপূর্ণ লাগছে। লোকজনও অনেক জমা হয়েছে। মলি এক পাশ দিয়ে বাড়িতে ঢুকে ফাহিমাকে খুঁজতে লাগলো। ফাহিমা তাকে দেখে নিজের রুমে নিয়ে গেল। মলি কাঁথাটা ফাহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি, এটা আপনার কাছে রাখুন, পরে জিহানকে দিয়ে দেবেন। আমার কাছে কেন রাখবো? তোর গিফট তুই নিজের হাতে দিবি? জেরিন ম্যাডাম যদি কিছু বলে তার চেয়ে বরং এখন আপনার কাছে রেখে দিন। আচ্ছা দিব। তোর এত দেরি হলো কেন আসতে? বাবার শরীরটা বেশি ভালো না, তাই। এসেছিস, আমি কিন্তু খুব খুশি হয়েছি, কিন্তু আবার তোর বাবার জন্যও খারাপ লাগছে। আমার আরেকটা ইচ্ছে পূরণ করে এবার। ফাহিমা আলমারি থেকে একটা শাড়ি এনে মলির হাতে দিয়ে বলল, এটা পরে নে এখন। শাড়ি? হুম। মলি দেখলো লাল রঙের জর্জেট শাড়ি। ঠিক এমন শাড়ি এখন ফাহিমা পরে আছে। আন্টি, এটা তো হুবহু আপনার শাড়ির মতো। 4 সেট এনেছি জিহানের জন্মদিনে কেন্দ্র করে। একটা আমার, একটা তোর, একটা জেরিনের আর একটা জেনিফার। এবার পরে নে তো। আন্টি, আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু শুধু শাড়ি পরে কি হবে? 1 মিনিটের জন্য হলেও পরবি, আমি দেখব। শাড়িতে নারীকে খুব সুন্দর লাগে। জেনিফা জেরিন উভয়েই পরেছে,
তুইও পরে নে, এটা আমার পক্ষ থেকে তোদের সবার জন্য গিফট। মলি বাধ্য হয়ে পরে নিল। বাইরে বেরিয়ে আসতেই জেরিন সামনে। একই রকম শাড়িতে মলিকে দেখে চোখ জোড়া বড় বড় ছানার মতো হয়ে গেছে তার। মলির হাত ধরে এক পাশে এনে বলল, মালিনী, এই শাড়ি কোথায় পেলি তুই? আন্টি দিয়েছে ম্যাডাম, আমি নিতে চাইনি। আন্টি জোর করেই দিয়েছে পড়তে। জেনে নাক মুখ ফুলে যাচ্ছে। কি করে পারলো একজন কাজের মেয়েকে তাদের পরিবারের সদস্যদের মতো সাজাতে? খুব রাগ হচ্ছে জেরিনের ফাহিমার উপর। আগে জানলে কখনোই পড়তো না জেরিন। খুব কড়া কণ্ঠে মলিকে বলল, বাইরে মেহমানের সামনে যাবি না তুই, ঘরেই থাক। এখানেই খাওয়া দাওয়া করে বিদায় হবি। জেরিন হনহন করে চলে গেল ফাহিমার রুমের দিকে। আসছিল হয়তো কোনো কাজে, কিন্তু তার হলো না। মলি সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো ফরাদ দোতলা থেকে নামছে। মলি এক পলক তাকিয়ে আবার চোখ অন্যদিকে ফিরিয়ে নিল, কেননা ফরাদ তার দিকেই তাকিয়ে আছে। মলি এক পলক দেখা চিত্রটাকে বারবার মনে করছে। এমনিতেই এই বাড়ির মানুষগুলো কিউটের ডিব্বা, তার উপর যদি এমন স্যুটকোট পরে পরিপাটি সাজে চোখের সামনে পড়ে থাকে, তাহলে তো পাগল তো হয়ে যাওয়ারই উপক্রম হয়। পরক্ষণেই মনে হলো বাড়িতে মেহমান, অথচ তার মাথায় কাপড় নেই। দ্রুত আঁচল টেনে ঘোমটা দিল। হঠাৎ করে কানে বেজে উঠল অন্যরকম শব্দ। জেনিফার 14 ফুট দূর থেকেই বলতে বলতে এলো, ওয়াও ফরহাদ, হাউ সো সুইট, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। দিক বিদিক দেখা নেই, হুট করে এসে জড়িয়ে ধরল ফরহাদকে, যেটা সহ্য হচ্ছে না এ প্রান্তে থাকা মালিনী। মলির মুখে অসহ্য ছাপ দেখতে পেয়ে ফরহাদ ইচ্ছে করে জেনিফাকে ধরল এক হাতে। অন্য হাতে জেনিফার ব্লাউজে ফিতা ধরল মলিকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার জন্য, যেটা শুধু মলির চোখে পড়ল। আর ফরহাদ তার দিকে তাকিয়ে আছে। মলি দৃষ্টি সরিয়ে নিল তাদের থেকে। কেন জানি খুব খুব অসহ্য লাগছে নিজের বরের কাছে অন্য মেয়েকে দেখতে। ফরহাদ বলল, তোমাকে কম লাগছে কিসে? তাছাড়া আমার পাশেই তোমাকে মানায়, এটা সবাই জানে। হুম। ফরহাদের কথাই জেনিফা হেসে উঠল আর মলি জ্বলে। বুঝতে বাকি নেই ফরহাদ তার বলা কথাটাই বলল এখন। ফরহাদ মলিকে শুনিয়ে শুনিয়ে জেনিফাকে বলল, পাবলিক প্লেসে কেউ আক্রমণ করে, রুমে চলো। কেন, কি দিবে? এর তো কত কিছুই আছে, বলে দিলে কিভাবে? ওকে চলো। জেনিফা খুশি মনে ফরহাদের হাত ধরে দোতলায় চলে গেল। মলি এখানেই দাঁড়িয়ে আছে, ভেতরটা ফেটে যাচ্ছে তার। ফরহাদ নিজের ইচ্ছেতেই তাকে বিয়ে করেছে, তাহলে জেনিফার সাথে এত মেলামেশা কেন? জেনিফা কেন তাকে টাচ করবে? সেবার জেনিফার এতটা নিকটে কেন ছিল? বউ যদি মেনেই থাকে, তাহলে বইয়ের সামনে অন্য মেয়ের ছি। খুব কান্না পাচ্ছে মলি, কিন্তু একটু মন মতো কাঁদার জন্য কোনো জায়গাও পাচ্ছে না খুঁজে। বাইরে মেহমান, তাই বেরো হতে পারবে না। দোতলায় তো তারা গেল, না হয় সে ছাদে চলে যেত। এখানেই দাঁড়িয়ে আছে সে। একটু পর হাসাহাসি করতে করতে দুজন নেমে এলো নিচতলায়। মলি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জেনিফা বলল, সি, খুব দুষ্টু তুমি। আরে মালিনী না, তুই আমার শাড়ি কোথায় পেলি? ফাইমা এদিকে আসছিল, তিনি জবাব দিলেন, আমি দিয়েছি মলিকে। ও। জেনিফা মুখটা মলিন করে ফেল। ফাইমা তার কাজে চলে গেল। এভাগে মলি ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে লাগলো। জেনিফা ফরহাদের হাত ধরে বেরিয়ে যেতে নিলে ফরহাদ বলল সে একটু পরে আসছে। জেনিফা পেরিয়ে গেল, আর এদিকে ফরহাদ এক প্রকার দৌড়ে দোতলায় চলে এলো। মলি মাত্র ছাদে যাওয়ার সিঁড়িতে পা ফেলেছে। ফরহাদ আর এগিয়ে যেতে দিল না, সেখান থেকে টেনে তার রুমে এনে দরজা লাগিয়ে দিল। মলির চকর বাদ মানছে না, টুপটাপ পানি পড়া শুরু করে দিয়েছে। সে ফরহাদকে টপকে দরজার কাছে আসছিল দরজা খোলার জন্য। ফরহাদ তাকে টেনে একদম নিজের কাছাকাছি এনে মাথার আঁচল ফেলে দিল। মলি ছোটাছুটি বৃথার চেষ্টা না করে দৃষ্টি নিচের দিকে রেখে দাঁড়িয়ে আছে। ফরহাদ তার খোপা করা চুলগুলো মুক্ত করে দিল, মুখটা একটু উঁচু করে দেখল। সাজ বলতে হালকা রঙের লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে, আর চোখে চিকন কাজল টানা। গাল গড়িয়ে পড়ছে চক্ষু বিন্দু কণা। ফরহাদের মুখে ফুটে উঠল মৃদু হাসি রেখা। বুঝতে পারছে তার মনে লেগেছে, তাহলে ব্যথা। তার মুখ ফসকে বেরিয়ে এলো, ফাটে তো মুখ উঠে না, কাছে থাকলে পাত্তা দেয় না, দূরে গেলে মন মুছে। ফরহাদ তাকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করলো। মলির পেছনে দাঁড়িয়ে এক আঙ্গুল দিয়ে ঘাড়ে হালকা আঁচড় টেনে চুল সরিয়ে এক পাশে আনলো।
এমন স্পর্শে মলির দেহে শিহরণ বয়ে গেল, কিন্তু শিহরণটা মনে বেদনা হয়ে আছে। ফরাদ চেনটা পরিতেই হঠাৎ করে একটানে তার ব্লাউজের ফিতা খুলে দিল। মলির ঠোঁট কামড়ে